কালা পাহাড় এক রহস্যময় স্থান, যেখানে প্রতিটি নিঃশ্বাসে মিশে আছে অতীতের অজানা ভয়। শহর জুড়ে ফিসফিস করে ছড়িয়ে পড়েছে সেই গুহার কাহিনী, যেখানে নাকি এক প্রাচীন গুপ্তধন লুকিয়ে আছে। কিন্তু সেই গুপ্তধনকে ঘিরে রয়েছে এক ভয়ঙ্কর অভিশাপ। কি সেই অভিশাপ যা শতাব্দীর পর শতাব্দী ধরে লুকিয়ে রেখেছে গুপ্তধনের রহস্য? সাহসী শঙ্কু আর কান্তি কি পারবে সেই গুপ্তধনের সন্ধান পেতে, নাকি কালা পাহাড়ের অন্ধকার তাদেরও চিরতরে গিলে ফেলবে? এই সকল প্রশ্নের উত্তর পাবেন আজকের এই গল্পে। নমস্কার শ্রোতা বন্ধু, আপনাদের সকলকে স্বাগত। আমাদের আজকের নিবেদন লেখক অর্জুনের কলমে এক দুর্ধর্ষ অ্যাডভেঞ্চার কাহিনী, কালা পাহাড়ের গুপ্তধন। শুরু হতে চলেছে আজকের গল্প, কালা পাহাড়ের গুপ্তধন। গোটা শহর আলোড়িত হয়ে উঠল আকস্মিক এক খবরে। গত কদিন ধরে শহর ভেঙে মানুষের ঢল নেমেছে কালা পাহাড়ের দিকে। সময় সুযোগ করে সকলেই চেষ্টা করছে একবার ঘটনাটা দেখে আসতে। বন্ধুবর কান্তিকে সঙ্গে নিয়ে একবার কালা পাহাড়ের প্রত্নবস্তুগুলো দেখে আসবো বলে আমিও মনে মনে প্রস্তুত হয়ে নিলাম। আসামের অন্যতম প্রাচীন শহর গৌহাটি। শহরের উত্তর দিক দিয়ে বয়ে চলেছে লোহিত নদ, যার পরিচিত নাম ব্রহ্মপুত্র। অবশিষ্ট তিন দিক ঘিরে বিচ্ছিন্নভাবে দাঁড়িয়ে থেকে অনুচ্চ পাহাড় শ্রেণী যেন শহরের জীবন প্রবাহ উপভোগ করছে। এই পাহাড় শ্রেণীরই একটি কালা পাহাড়। শহরের দক্ষিণ অঞ্চলে নগর প্রাচীরের মতো যার অবস্থান। কালা পাহাড়কে ঘিরে অতি সম্প্রতি গড়ে উঠেছে বর্ধিষ্ণু উপনগরী। মূল শহর থেকে এই জনপদের দূরত্ব খুব বেশি নয়, ফলে দিন দিনই বেড়ে চলেছে এখানকার জনসংখ্যা। পাহাড়ের পাদদেশ ঘিরে কাছারিদের প্রাচীন গ্রাম, তারাই এখানকার আদি বাসিন্দা। এই কাছারি পল্লীকে ঘিরেই সম্প্রতি ঘটেছে ঘটনা যা কানে এসেছে তা হলো, দিন কতক আগে একটি কাছারি বালক তার গৃহপালিত শুয়োর খুঁজতে খুঁজতে পাহাড়ের একটা গুহায় ঢুকে পড়েছিল। নির্জন পরিত্যক্ত গুহার ভেতরে আকস্মিকভাবে তার নজরে আসে পাথর কেটে তৈরি করা কিছু জিনিস। তার মধ্যে প্রধান হলো একটি অতিকায় ঘণ্টা আর একটি শাঁখ। দুটো জিনিসেরই উচ্চতা প্রায় মানুষ সমান। ব্যাপারটা গ্রামে জানাজানি হতেই রাতারাতি সেই গুহা মন্দিরের মর্যাদা লাভ করে, আর সঙ্গে সঙ্গে শঙ্খ ঘণ্টা দুটিও দৈবী মহিমায় প্রতিষ্ঠিত হয়ে যায়। সেই সঙ্গে মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়ে কিছু অলৌকিক কাহিনী। এইসব কাহিনী গল্পই গত কদিন ধরে অনিবার্য আকর্ষণে দূর দূর অঞ্চল থেকে ভক্ত ও কৌতূহলী মানুষকে টেনে আনতে আরম্ভ করেছে এই অঞ্চলে। শোনা যাচ্ছে, সদ্য আবিষ্কৃত শঙ্খ ঘণ্টা দুটির ঐতিহাসিক পরিচয় নির্ণয়ের কাজে এসে প্রত্নতত্ত্ব বিভাগের কর্মীরাও ব্যর্থ হয়ে ফিরে এসেছেন। ব্যাপারটা শোনার পর থেকে কৌতূহল দমন করা আমার পক্ষেও সম্ভব হলো না। আমার সব কাজের সঙ্গী কান্তিকে জানিয়ে রেখেছিলাম আগেই। সেদিন বিকেলে দুজনে মিলে রিক্সা চেপে রওনা হয়ে পড়লাম কাহিলি পাহাড়ের উদ্দেশ্যে, কালা পাহাড়ের উদ্দেশ্যে। জঙ্গলের ভেতরে সেই গুহাতে যাবার পথ কাউকে জিজ্ঞেস করতে হলো না। খাবারের সন্ধান পেলে যেভাবে পিঁপড়ের সারি পড়ে যায়, এখানেও ঠিক সেভাবেই সারিবদ্ধ কৌতূহলী মানুষের ভিড় জমে উঠেছে। কেবল কৌতূহলী নয়, কিছু পুণ্যার্থীও নজরে পড়ল। জঙ্গলাকীর্ণ এই পাহাড়ি অঞ্চল
এদের সকলের আনাগোনায় রীতিমতো একটি জনপদে পরিণত হয়েছে। গুহার মুখে মানুষের দীর্ঘ লাইনটাকে একটি অতিকায় সাপের লেজের মতন মনে হচ্ছিল। আমরা তারই শেষ মাথায় দাঁড়িয়ে পড়লাম। প্রবেশ মুখের মাঝামাঝি বাঁশ পুঁতে নির্গমনের জন্য পৃথক একটা পথ করা হয়েছে, ফলে মোটামুটি একটা শৃঙ্খলার মধ্য দিয়ে দর্শন কার্য সম্পন্ন হয়ে চলেছে। স্থানীয় বস্তিবাসীরাই দর্শনার্থীদের জন্য এমন ব্যবস্থা করে দিয়েছে। হাত দুয়েক ব্যবধানে দাঁড়িয়ে গুহার দেওয়ালে ঝোলানো মশালের আলোয় চতুর্দিক পুঙ্খানুপুঙ্খ দেখা না গেলেও পাথরের চাঙড় কেটে তৈরি নিখুঁত শঙ্খ আর ঘণ্টার শিল্পকর্ম দর্শনে কোনো বেগ আমাদের পেতে হলো না। মনে হলো অতীতের কোনো শিল্পানুরাগী রাজারই কীর্তি এসব। ঘণ্টা আর শাঁখের গায়ে সিঁদুরের প্রলেপের ছড়াছড়ি, নিচে মাটিতে লাল শালু পাতা, কিছু বুনো ফুল আর রক্তজবার সঙ্গে স্তূপীকৃত হয়ে আছে পয়সা, অর্থাৎ দর্শনার্থীদের প্রণামী। ব্যাপারটাকে পুরোপুরি ধর্মীয় মহিমায় প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে একজন পুরুষ শ্রেণীর লোক। বাঁশের ঘেরের ভেতরে দাঁড়িয়ে পুণ্যলোভাতুর মানুষের কপালে সিঁদুর লেপে দিচ্ছে। কান্তি বিস্ফারিত চোখে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে আরম্ভ করলো সবকিছু, কিন্তু পেছনের চাপে এক জায়গায় খানিক স্থিরভাবে দাঁড়িয়ে থাকার উপায় ছিল না। বললাম, একটা পেন নাম ঠুকে নিয়ে চল, এগুনো যাক, পেছনের লোকেদের পথ করে দেওয়া দরকার। কানের কাছে মুখ এনে কান্তি ফিস ফিস করে বলল, তুই বাইরে গিয়ে একটু দাঁড়া, আমি এক্ষুনি আসছি। সে কি, তুই যাবি কোথায় এখন? আরে যাবো আবার কোথায়, আর একটু সময় দাঁড়িয়ে দেখবো, এই আর কি। ভিড়ে তো তোর কষ্ট হবে, তুই বরং বাইরে গিয়ে একটু অপেক্ষা কর, আমি বেরিয়ে ঠিক খুঁজে নেব। না বললেও অবশ্য আমার বুঝতে অসুবিধে হলো না কান্তির উদ্দেশ্যটা। পুরুতের কাছ থেকে কিছু খোঁজ খবর নেওয়ার চেষ্টাও করবে। আধা ঘন্টার বেশি দেরি না করার কথা বলে আমি গুহা থেকে বেরিয়ে এলাম। বাইরে তখন সন্ধ্যার আয়োজন। যে কটি চা সিগারেটের দোকান পাহাড়ের গা ঘেঁষে এই কদিনে পরগাছার মতো গজিয়ে উঠেছে, হ্যাজাকের আলোয় সেগুলো যেন হেসে উঠেছে খিলখিল করে। সবকটি দোকানেই খদ্দেরের সমান ভিড়, তাদের মুখে রহস্যপূর্ণ শঙ্খ ঘণ্টারই আলোচনা। ইতিহাস নিয়ে বড় একটা কেউ মাথা ঘামাচ্ছে বলে মনে হলো না। বেশিরভাগ লোকই ঘটনাটাতে একটা ঐশ্বরিক মহিমা আবিষ্কারের চেষ্টা করছিল। যে ছেলে কটি এই আশ্চর্য দ্রব্যের আবিষ্কর্তা, তারা পরম ভাগ্যবান ভক্তরূপে কীর্তিত হচ্ছিল। শুনতে পেলাম এরই মধ্যে নাকি জনকয় মারোয়ারি ব্যবসায়ী ছেলে কটিকে প্রচুর টাকা প্রণামী হিসেবে দিয়ে গেছে। এখনো পর্যন্ত যে ছেলে কটিকে কেন্দ্র করে কেন কোনো গল্প কাহিনী তৈরি হয়নি, সেটা ভেবেই আমার অবাক লাগছিল। কিংবা হয়তো হয়েছে, আমারই শোনার সৌভাগ্য হয়নি। সিগারেট ধরিয়ে একটা দোকানের পাশে দাঁড়িয়ে কান্তির প্রতীক্ষা করতে লাগলাম। পাহাড়ি অরণ্যের পটভূমিতে এই অন্ধকার আর আলোয় মাখামাখি জনকোলাহলময় পরিবেশ বড় রহস্যময় হয়ে উঠছিল। নিভৃতে দাঁড়িয়ে আমি সেই রহস্য উপভোগের চেষ্টা করতে লাগলাম। হঠাৎ পেছন থেকে দুটি লোকের কথাবার্তার অংশ কানে এলো। উৎকর্ণ হয়ে ওদের কথা শুনবার চেষ্টা করতে লাগলাম। কাছারি ভাষাতে কথা বললেও ওদের আলোচ্য বিষয় বুঝতে আমার এতটুকু অসুবিধে হলো না। ওদের আলোচনার নিগলিতার্থ হলো যে গুহার ভেতরে ঘণ্টা ও শাঁখ আবিষ্কৃত হয়েছে, আজ দুপুরের দিকে গোপনে একটি লোক তার ভেতরে ঢোকবার চেষ্টা করেছিল, কিন্তু কিছু দূর গিয়েই লোকটা ভয়ে আর্তনাদ করে সংজ্ঞা হারিয়ে ফেলে। লোকজন ছুটে গিয়ে ধরাধরি করে তাকে তক্ষুনি বাইরে নিয়ে আসে বটে, কিন্তু শেষ পর্যন্ত তাকে আর বাঁচানো সম্ভব হয়নি। লোকটার এই অস্বাভাবিক ও আকস্মিক মৃত্যু গুহাটাকে আরো বেশি রহস্যময় আর ভয়ঙ্কর করে তুলেছে সবার কাছে। গুহা রহস্যের আলোচনা করতে করতে লোক দুটো একটা চায়ের দোকানের ভেতরে গিয়ে ঢুকল। রহস্যের উপরে রহস্য। আমি রীতিমতো শঙ্কিত হয়ে উঠলাম। এমন চমকপ্রদ ঘটনাটা কানে পৌঁছলে
কান্তিকে আজ বাসায় ফিরিয়ে নেওয়াই কষ্টকর হবে। অল্পক্ষণের মধ্যেই আমার আশঙ্কা দুর্ভাবনা হয়ে ভেতরে ভেতরে আমায় প্রায় অস্থির করে তুলল। হাতঘড়ির দিকে তাকিয়ে আমার অস্থিরতা আরও বৃদ্ধি পেল। আধ ঘন্টা উত্তীর্ণ হয়েছে অনেকক্ষণ, অথচ এখনো কান্তির দেখা নেই। আমি এক পা দুপা করে গুহার মুখের দিকে অগ্রসর হতে লাগলাম। সন্ধ্যা উতরে গিয়ে রাত বেড়ে উঠছে। লোকজনের ভিড়ও ইতিমধ্যেই বেশ খানিকটা হালকা হয়ে এসেছে। গুহার ভেতরে ঢোকার মানুষের সেই দীর্ঘ সারি এখন আর নেই। বেশিরভাগই এখন তীর্থ ফেরত, কিন্তু এদের মধ্যে কান্তির টিকিটিও নজরে পড়ল না কোথাও। চরম বিরক্তি আর দুর্ভাবনা নিয়ে পুনরায় গুহার ভেতরে ঢুকবার কথা যখন ভাবছি, এমন সময় চোখে পড়ল শ্রীমান দুজন সঙ্গীর সঙ্গে আমার দিকেই এগিয়ে আসছে। নিকটে এসে কোনো প্রকার ভূমিকা না করেই কান্তি যা বলল তাতে স্পষ্টই বোঝা গেল সে কেবল তার সিদ্ধান্তটুকু আমায় জানাবার জন্যেই বেরিয়ে এসেছে। বলল, তুই বাড়ি চলে যা শঙ্কু, আমি একটা ব্যাপারে একটু সন্ধান নিয়ে এই 9টার মধ্যে ফিরে যাচ্ছি, ভাববার কিছু নেই। তার এই অভয় প্রদানের চেষ্টাই আমায় বরং আরও বেশি শঙ্কাতুর করে তুলল। কিন্তু জানি কোনো প্রতিবাদী কাজে আসবার নয়। তবু বলতে চেষ্টা করলাম, এই রাতে এখানে, বরং কাল সকালে এসে। সঙ্গের লোকগুলো খানিক তফাতে দাঁড়িয়ে বিড়ি ফুঁকছিল। সেদিকে এক পলক তাকিয়ে নিয়ে ইঙ্গিতে জানালো, সুযোগ বারবার আসে না, এখনই চেষ্টা না করলে পরে আর ব্যাপারটা নিয়ে অনুসন্ধানের সুযোগ পাওয়া যাবে না। কৌতূহলের ভূত ঘাড়ে চাপলেই কেমন যেন একরোখা খ্যাপাটে মতন হয়ে ওঠে কান্তি। সহজে আর নিজস্ব চিন্তা ভাবনার বাইরে কিছু মেনে নিতে চায় না। আমার প্রস্তাবটা তাই পাত্তাই পেল না। তার মতামত হলো আপাতত অনুসন্ধানের কাজটাও ও নিজেই সারবে। কান্তি নিজেই আমার জন্য রিক্সা ডেকে দিল। তারপর গলার স্বর যথাসম্ভব খাটো করে বলল, ঘাবড়াসনি শঙ্কু, খুব জরুরি ব্যাপার, রাত্রে বাড়ি গিয়ে সব খুলে বলবো। আর একটু দেরি হলে ভাবিসনি, তবে আমি ফিরে না যাওয়া পর্যন্ত ঘুমোবি না, ঠিক আছে? আমায় বিদায় জানিয়ে কান্তি আবার সেই লোক দুটির কাছে ফিরে গেল। বাধ্য হয়েই আমায় রিকশায় চাপতে হলো। তখন একটা অস্বস্তি নিয়ে বাসায় ফিরে এসেছিলাম। রাত 10টার পর সেই অস্বস্তি প্রচণ্ড উৎকণ্ঠা আর ভয়ে পরিণত হলো। নানান ধরনের অমঙ্গল চিন্তা থেকে থেকে মনে ভিড় করতে আরম্ভ করল। বারান্দায় ঘন ঘন পায়চারি করে আর উৎকণ্ঠিত অবস্থায় পাশের রাস্তায় তার পায়ের শব্দের প্রতীক্ষায় থেকে একের পর এক মুহূর্তগুলো নিষ্ফল বয়ে যেতে লাগলো। রাস্তার কোলাহল অনেকক্ষণ থেমে গেছে। প্রতিদিন রাত 10:15-তে ছাপড়া জেলার যে বুড়ো চানাচুরওয়ালা হেঁকে হেঁকে বাড়ি ফেরে, সেও চলে গেছে। দূরের পোস্টের আলোগুলো আমারই মতন কারোর যেন প্রতীক্ষায় দাঁড়িয়ে ঝিমুচ্ছে। বারান্দায় প্রায় কয়েক মাইল পদচারণা সম্পন্ন হয়ে এলো। ধৈর্যের বাঁধও ছিন্ন ভিন্ন। কি করব ঠিক বুঝে উঠতে পারছিলাম না। কোনো প্রকার অঘটন যদি ঘটেই থাকে, তাহলে তার জন্য আমার নিজেকেই দায়ী হতে হবে। একটা অনিশ্চিত অবস্থার মধ্যে ওকে ফেলে রেখে এভাবে ফিরে আসা কিছুতেই উচিত হয়নি। বিশেষ করে তার অস্বাভাবিক কৌতূহল প্রবণতা যখন আমার অজানা নয়। কাছারিরা দুর্ধর্ষ যান। এই গুহা বর্তমানে তাদের অনেকেরই মোটা রুজির পথ করে দিয়েছে। তাদের সেই রুজি রোজগারের পথে কান্তি কোনো প্রকার বাধা হয়ে উঠছে বুঝতে পারলে যে কোনো ধরনের অঘটন ঘটিয়ে বসা তাদের পক্ষে অসম্ভব কিছু নয়। যে কোনো ধরনের অঘটন ঘটিয়ে বসা তাদের পক্ষে অসম্ভব কিছু নয়। এমনই সব চিন্তাভাবনা আমায় প্রায় পাগল করে তুলল। আর অপেক্ষায় থাকার কোনো অর্থই হয় না। কিন্তু অনিশ্চিতভাবে যাওয়াই বা যায় কোথায়? যদি সত্যি সত্যিই কোনো দুর্ঘটনা ঘটে গিয়েই থাকে, তাহলে কান্তির সন্ধান করতে গিয়ে এরাতে আমার বিপন্ন হয়ে পড়া বিচিত্র নয়। বরং থানায় একটা টেলিফোন করে আগে ব্যাপারটা পুলিশের গোচরে আনা সঙ্গত বলে মনে হলো আমার। ওরা যদি কিছু সাহায্য করতে পারে। অকস্মাৎ রাস্তায় ঠুংঠাং আওয়াজ পাওয়া গেল।
এবং একটা রিক্সা থামার শব্দের প্রায় সঙ্গে সঙ্গেই ঝড়ের বেগে হুড়মুড় করে কান্তি এসে বারান্দায় পা দিল। কিরে এত দেরি, ব্যাপার কি তোর? কান্তির পেছন পেছন ঘরে ঢুকলাম। আলোতে ওর মুখের ওপর চোখ পড়তেই আঁতকে উঠলাম। গায়ের পোশাক ছিন্ন ভিন্ন, শরীরের কয়েক জায়গায় ছড়ে গিয়ে রক্ত গড়াচ্ছে। কপালের ডান পাশটা সুপুরির মতো ডেলা হয়ে উঠেছে, নিচের ঠোঁটটাও আর অক্ষত নেই। চেয়ারে বসে পড়ে হাঁপাতে লাগলো। হাতে একটা জলে ভেজা রুমাল, তাই দিয়েই মাঝে মাঝে চেপে ধরছিল কপালটা। আমি হতভম্ব, বিহ্বল। আমার অসহায় অবস্থাটা আঁচ করে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে আমার দিকে তাকালো কান্তি। হাসবার চেষ্টা করে বলল, কেষ্ট পেতে গেলে একটু কষ্ট স্বীকার করতে হবে বই কি। অমন ড্যাব ড্যাব করে তাকিয়ে দেখছিস কি? যে জিনিসের সন্ধান এনেছি তা তুই কল্পনা করতে পারবি না। তার তুলনায় এসব তো তুচ্ছ। বাগড়া দিবি জেনেই তোকে জোর করে পাঠিয়ে দিয়েছিলাম। যাক, বেরোবার জন্য চট করে তৈরি হয়ে নে। কি ব্যাপার বলবি তো? আর তোর এরকম হাল হলো কি করে? ক্ষোভ আর বিরক্তি আমার পক্ষে আর চেপে রাখা সম্ভব হচ্ছিল না। ধীরে বন্ধু, ধীরে, একটু শান্ত হয়ে বস। উত্তেজনার ছোঁয়া থাকলেও অসম্ভব ধীর কণ্ঠস্বর। খুবই চিন্তান্বিত হলে ওর যেমন হয়। এরপর শুশ্রূষার ফাঁকে ফাঁকে প্রায় আধ ঘন্টা ধরে কান্তি বিস্ময়কর এক ভয়াবহ ঘটনার বর্ণনা দিল। কান্তির সঙ্গে যে দুটি লোককে আমি দেখে এসেছিলাম, ওরা কাছারিপাড়ার দুই নওজোয়ান। মোটা বকশিসের বিনিময়ে গোপন এক পথে গুহার ভেতরে নিয়ে যাওয়ার জন্য কান্তি ওদের রাজি করিয়েছিল। গুহার ভেতরে ঢোকার চেষ্টা করে দুপুরের দিকে একটি লোকের রহস্যজনক মৃত্যু ঘটে। এই ঘটনাটি কানে যাওয়ার পর থেকেই কান্তির গুহা প্রবেশের ইচ্ছে প্রবল হয়ে উঠেছিল। যাই হোক, ব্যবস্থা মতো রাত ৮টার পর ভিড় কমে এলে ওরা পাহাড়ের পেছন দিক দিয়ে দড়ি বেয়ে একটা ফাটলের মুখে নেমে পড়ে। মূল গুহায় ঢোকার সেটা অন্যতম একটা পথ। কান্তির একারই গুহায় প্রবেশের কথা ছিল, তবে ব্যবস্থা ছিল ফিরে না আসা পর্যন্ত সঙ্গী দুজন তার প্রতীক্ষা করবে। কান্তি বলল, জানিস, ওদের বাইরে প্রহরায় রেখে আমি তো ছোট একটা মশাল হাতে করে গুহার ভেতরে ঢুকতে শুরু করেছি। প্রতিটি পদক্ষেপই মনে হচ্ছে বিরাট কোনো রহস্য যেন আমার প্রতীক্ষায় রয়েছে। যে কোনো মুহূর্তেই এই মশালের আলোয় আমার চোখে পড়ে যেতে পারে। জানিস তো, কামাখ্যা পাহাড়ের পার্শ্ববর্তী পাহাড় ও টিলাগুলো এককালে ছিল শক্তির উপাসক তান্ত্রিকদের সাধনার ক্ষেত্র। তাছাড়া অনেক অলৌকিক ক্ষমতা সম্পন্ন গুণিন, যাদের তন্ত্রমন্ত্রের সহায়তা নিয়ে বহু রাজরাজরা অথবা ধনী জমিদার নিজেদের অভীষ্ট সিদ্ধ করত। এই সকল পাহাড়ের গুহাই চলত তাদের গোপন বিদ্যার সাধনা। শতাব্দীকালের অভিশাপ যে তখনও এই গুহার মধ্যে জমাট অন্ধকারে আত্মগোপন করে আছে, এ বিষয়ে আমি একরকম নিঃসন্দেহ ছিলাম। আমার ধারণা যে অমূলক ছিল না, তার প্রমাণ পেতেও বিলম্ব হলো না। মশালের ধোঁয়া জড়ানো আবছা আলোয় পথ করে এই গজ 50-একও আমি এগোতে পারিনি। হঠাৎ আমার সামনের দিক থেকে একটা বিচিত্র, একটা অস্পষ্ট গুঞ্জন কানে এলো। সঙ্গে সঙ্গে থমকে দাঁড়িয়ে পড়লাম, কিন্তু শব্দটা থামলো না। এগোবো কি এগোবো না এই সমস্ত ভেবে সভয়ে দুপা পিছিয়ে এলাম। সঙ্গে সঙ্গে যেন জাদু মন্ত্রের ক্রিয়ায় শব্দটা ক্রমশ থেমে গেল। আগের মতো নিরেট নিস্তব্ধতা বিচার করতে লাগলো আমার চারপাশে। বিস্ময় আর সন্দেহ মিলে কেমন যেন একটা অদ্ভুত প্রতিক্রিয়া চলল আমার মনে। তারপর আবার দুপা এগিয়ে গেলাম। সঙ্গে সঙ্গে যেন ক্ষুব্ধ প্রতিবাদের মতো আমার দুপাশের দেওয়াল, মাথার উপরকার ছাদ আর পায়ের তলার মাটি সব একযোগে ধ্বনিমুখর হয়ে উঠল। বিচিত্র এক শব্দ তরঙ্গ যেন আমায় ঘিরে এক অপার্থিব অদৃশ্য নৃত্য জুড়ে দিল। শব্দটা যে ঠিক কেমন, অনেকক্ষণ ধরে স্মৃতি হাতড়েও তার কোনো উপমা খুঁজে পেলাম না। আমি স্তব্ধ বিস্ময়ে স্থবিরের মতো দাঁড়িয়ে বোধহয় নতুন কোনো পরিবর্তনের প্রত্যাশায় ছিলাম। হঠাৎ করে মনে হলো আমার ডান পাশের দেওয়ালের পাশাপাশি কারা যেন চলে ফিরে বেড়াচ্ছে।
স্পষ্ট পায়ের শব্দ আমার কানে এলো। চমকিত হয়ে ঘাড় ফেরাতেই যে দৃশ্য আমার নজরে পড়ল তা যে কোনো সাহসী মানুষের কাছেই আতঙ্কজনক। এমনি কিছু একটা দেখার জন্য আমার মন আগে থেকেই প্রস্তুত ছিল বলে ভয় আমি পেলাম না। আকস্মিকভাবে চোখে পড়লে নিশ্চিত আমাকেও কাবু করে ফেলতো। অন্তহীন অন্ধকারের রাজ্যে মশালের আলো রহস্যময়। সেই আলো আঁধারির রহস্যে স্পষ্ট দেখতে পেলাম মানুষের একরাশ কঙ্কাল শায়িত অবস্থায় তাদের নিরেট সাদা চোয়াল বের করে আমায় যেন কিছু বলবার চেষ্টা করছে। ভাঙাচোরা বিচ্ছিন্ন হাড়গোড় বিক্ষিপ্তভাবে দেওয়াল বরাবর যেন সার বেঁধে পড়ে আছে। এগিয়ে গিয়ে কঙ্কালগুলো নেড়েচেড়ে দেখবার কথা যে মুহূর্তে মনে এলো, ঠিক সেই সময় পিছন দিকে একটা অস্পষ্ট কোলাহল আর সেই সঙ্গে ধূপধাপ শব্দে আমার কান সজাগ হয়ে উঠল। যে পথে আমি গুহায় প্রবেশ করেছি শব্দটা এলো সেই দিক থেকেই। খানিকক্ষণ আগে শোনা শব্দের সঙ্গে এর পার্থক্য অত্যন্ত স্পষ্ট। ব্যাপারটা আঁচ করতে পেরে ত্রস্ত হাতে মশাল মেঝে চেপে নিভিয়ে ফেললাম। তারপর দ্রুত শব্দ লক্ষ্য করে এগোলাম। কিছুটা এগিয়ে বুঝতে পারলাম আমার সন্দেহই সত্য। যে করেই হোক আমরা ধরা পড়ে গেছি। আমার সঙ্গীরা তিনজন জোয়ান কছারির সঙ্গে দস্তুর মতো মল্লযুদ্ধ চালিয়ে যাচ্ছে। আর একটা লোক খানিকটা দূরে মশাল হাতে দাঁড়িয়ে। সেই আলোতে দূর থেকে লোকগুলোকে ভৌতিক মূর্তির মতো মনে হচ্ছিল। যে ফাটল পথ ধরে আমরা গুহায় প্রবেশ করেছিলাম সেই সংযোগে একটা বিশাল পাথর থামের মতো ঝুঁকে পড়ে সরু পথটাকে আড়াল করে রেখেছিল। অন্ধকারে বুঝবার উপায় নেই যে পাথরটার পিছন দিয়ে আর একটা পথ গুহার বাইরে চলে গেছে। ধস্তাধস্তিটা চলছিল পাথরের পাশে প্রধান পথের ওপরে। ওদের সঙ্গে লড়াইতে ভিড়ে যাওয়ার উপায় ছিল না আমার। ধরা পড়লে এরা জ্যান্ত রাখবে না কিছুতেই, কিন্তু সঙ্গীদের একেবারে বিপদের মুখে ফেলে আমার চলে যেতেও মন চাইল না। তাই যে লোকটি মশাল হাতে দাঁড়িয়েছিল আচমকা তার দিকে আমার মশালটা টিপ করে ছুঁড়ে মারলাম। অব্যর্থ মশালের ডাঁটির আকস্মিক আঘাতে লোকটার হাতের মশালটা ছিটকে মাটিতে পড়ে গেল। সঙ্গে সঙ্গে আমি ঝড়ের বেগে ঝাঁপিয়ে পড়ে লোকটার চোখের নিমেষে মশালটার ওপরই কাত করে ফেললাম। অন্ধকারে ডুবে গেল চতুর্দিক। সেই সুযোগে আমি সরু পথ ধরে লম্বা ছুট, এক ছুটে একেবারে দড়ির কাছে, যেটা বেয়ে আমরা উপর থেকে ফাটলের মুখে নেমে এসেছিলাম। অন্ধকারে ওদের মল্লযুদ্ধ জমবার কথা নয়। আমার সঙ্গী দুটি নিশ্চয়ই আমার মতো একসময় গোপন পথটা ধরে সরে পড়েছে। খানিকক্ষণ চুপ করে থেকে কান্তি সরাসরি আমার মুখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে বসল, তুই নিশ্চয়ই ভাবছিস যে আমি বোকার মতো একটা কাজ করে এসেছি। আমি বাধা দিয়ে বললাম, বোকার মতো কিনা জানি না, তবে আমি হলে অত কাঁচা কাজ করতাম না। অন্তত ধরা পড়ে যেতাম না, আর ওই গুহা রহস্য অনুদ্ঘাটিত থাকতো না। ঠিক আমার মনের কথাটা বলেছিস। নেহাত ভাগ্য আমার সঙ্গে শত্রুতা করলো তাই। কিন্তু জানিস, বিভীষিকা স্বরূপ হলেও দারুণ এক রহস্য ওই গুহার অন্ধকারে আত্মগোপন করে আছে। সেই কঙ্কালের স্তূপ, বিচিত্র সেই শব্দ, মানুষের চলার আভাস, এই সমস্ত কিছু নিশ্চিত একটা পরিণতি আছে। এই সমস্তের সঙ্গে সেই মন্ত্র প্রভাবিত যুগের ঐতিহাসিক বহু তথ্য ওতপ্রোতভাবে জড়িয়ে আছে, এ বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। যেমন করেই হোক এই অজ্ঞাত রহস্য আমাদের ভেদ করতেই হবে। আজ রাতেই তার প্রশস্ত সময়। আজকেই যে দ্বিতীয়বার আমরা হামলা করতে পারি তা ওদের কল্পনাতেও স্থান পাওয়ার কথা নয়। বিনা বাধাতেই আমরা সমস্ত গুহা ঘুরে রাত শেষ হওয়ার আগেই ফিরে আসতে পারবো। চল, কিছুক্ষণের মধ্যেই বেরিয়ে পড়া যাক। কিন্তু তোর এই শরীর... আরে দূর, ওটা একটা আঘাত নাকি? খানিক ছড়ে যাওয়া বই তো নয়। কপালটা হয়তো ঠুকে গিয়ে থাকবে, ওসব আমল দিলে চলে। পুরো ঘটনাটা শোনার পর আমার পক্ষেও আর ধৈর্য রক্ষা করা সম্ভব হচ্ছিল না। ভেতরের দুঃসাহসী মানুষটাকে যেন মায়ামন্ত্র বলে কান্তি জাগিয়ে দিয়েছে। বললাম, রাত 12টা তো বাজতে চলল, তাহলে তো খাওয়া দাওয়া যাই হোক কিছু একটা করে নিয়ে প্রস্তুত হতে হয়। বলতে বলতে আমি উঠে দাঁড়ালাম।
কান্তি এক গ্লাস জলের সঙ্গে দুটো পেনিসিলিন বড়ি গলাধকরণ করে নিয়ে সোৎসাহে চেঁচিয়ে উঠল, ব্রাভো ব্রাভো শঙ্কু। কালা পাহাড়ের সঙ্গে কেবল পরিচয় নয়, সম্পর্ক আমাদের দীর্ঘকালের, এবং সেই সম্পর্ক রীতিমতো ঘনিষ্ঠ। কিন্তু তার গর্ভে যে এমন রহস্য লুকিয়ে আছে বা ছিল, তা আমাদের চিন্তারও অগোচর। ঝোপ জঙ্গল আর কালো পাথরের এই ছোট্ট পাহাড়টির যে এমন একটি ঐতিহাসিক পরিচয়ও থাকা সম্ভব, তা আগে জানা থাকলে হয়তো আজকের আবিষ্কারের সকল গৌরব আমাদেরই হতো। গোপীনাথ নগরের রাস্তাটা পাহাড় আর যক্ষা হাসপাতালকে দুপাশে রেখে খাড়াই উতরাই ভেঙে অগ্রসর হতে হতে ক্রমশ একটা সুনি পথে পরিণত হয়েছে। বুনো লতা আর আগাছায় আচ্ছাদিত প্রায় সে পথরেখা। সাধারণত রাখালরাই ব্যবহার করে এটি। এদিকটায় কিছু নেপালির বাস, যদিও গ্রামটা অসমিয়া। সরু পায়ে চলার পথটি গ্রাম ছাড়িয়ে পাহাড়ের গায়ে ইংরেজ আমলের একটি ছোট্ট কয়েদখানার পাশ ঘেঁষে উপরে উঠে গেছে। কয়েদঘরটির বাইরের চেহারা দেখে বয়স নিরূপণ করা কষ্টকর। অশ্বত্থ আর বুনো লতায় যেন সর করে একযোগে পাকা বাড়িটাকে ছেঁকে ধরেছে। এদের পাতার আচ্ছাদন ভেদ করে আজও দীর্ঘ প্রশস্ত জানালার লোহার গরাদ ঠিক চোখে পড়ে। কিন্তু আশ্চর্য এর গাঁথুনি এখনো দেহে জরা ধরাতে পারেনি। কোন যুগে দুর্ধর্ষ কয়েদিদের জন্য এই নির্জন দুর্গম অঞ্চলে পাথর গেঁথে তৈরি হয়েছিল এটি, আজও তেমনই একভাবে দাঁড়িয়ে। ইতিপূর্বে বহুবার আমরা জঙ্গলে শিকারের অবসরে এর আগাছায় আচ্ছাদিত বারান্দায় বসে বিশ্রাম করে গেছি, কিন্তু সে ছিল দিনের আলোর ব্যাপার। আজ এই মধ্যরাতে ঘরটার পাশ দিয়ে চলতে চলতে গা কেমন ছমছম করতে লাগলো। নিজেদের অস্তিত্ব গোপন রেখে কাছারিপাড়ায় প্রবেশের নিরাপদ ব্যবস্থা হিসেবে আমরা এই পেছনের দিককার পাহাড়ি পথ বেছে নিয়েছি। পাহাড় ডিঙিয়ে ওপাশে গিয়ে নামতে হবে। পাহাড়ের ওপাশটায় একেবারে সানুদেশ ঘিরে কাছারিদের পাড়াটা। ওদের বসতি সমতলের দিক থেকে ক্রমশ পাহাড়ের ওপর দিকে সম্প্রসারিত হয়েছে। বংশানুক্রমিক অরণ্যের উত্তরাধিকারের অবশিষ্টটুকু বোধ হয় এভাবেই বজায় রয়েছে। সমতল আর পাহাড় জঙ্গলের মাঝামাঝি এক মিশ্র জীবনধারা নির্বাহের মধ্যে। উপর দিকে পাড়ার প্রান্ত সীমায় আছে একটা বাঁধানো কূপ। সেই কূপ বরাবর ডান দিকে একটা বিস্তীর্ণ খাদ। খাদের ভেতরের দিকেই একটা অংশে অবস্থিত রয়েছে গুহাটির মুখ, এবং আমরা পাহাড়ের যে অংশ বেয়ে ওপরে উঠছি তার উদরদেশে গুহার বিস্তার। কান্তি গুহার চোরা পথ ডিঙিয়ে এ পথেই নেমে গিয়েছিল কয়েক ঘন্টা আগে। টর্চের আলোয় পথ করে পাহাড়ের স্কন্ধ অতিক্রম করে আমরা যেখানটায় এসে দাঁড়ালাম সেখান থেকে কাছারিপাড়া স্পষ্ট দেখা যায়, কিন্তু এ রাতে তার অস্তিত্ব অন্ধকারে বিলীন। কেবল নিচের দিককার পথের মোড়ে মিউনিসিপ্যালিটির আলোর থামগুলো যেভাবে চোখ পাকিয়ে দাঁড়িয়েছিল তাতেই আশেপাশের দু চারটি খড়ের চালার অস্তিত্ব আভাসিত হয়ে উঠছিল। ছোট্ট ব্রিফকেস থেকে দড়ি বের করে তার এক মাথা কান্তি একটা গাছের গুঁড়ির সঙ্গে বাঁধল। তারপর ডান পাশের পাথরের দেওয়াল বরাবর সেটা নিচের দিকে ছুঁড়ে দিয়ে ফিসফিস করে বলল, দাঁড়া এখানটায়, আমি নিচে নেমে যাচ্ছি। পথ সোজা, একেবারে বরাবর নেমে গেলেই গুহার মুখ। আমি নেমেই দড়ি ঝাঁকিয়ে সংকেত পাঠাবো। বলতে বলতে কান্তি দড়ি ধরে নিচে ঝুলে পড়ল। মিনিট 10 অপেক্ষা করার পর আমি আর সংকেতের প্রতীক্ষা করলাম না। দড়ি ধরে পাথরের দেওয়ালে পা রেখে সোজা নিচে চলে গেলাম। পাহাড়ের দেওয়ালটা যেখানে উবু হয়ে সংকীর্ণ পাথরের মেঝে হুমড়ি খেয়ে পড়েছে, কান্তি সেখানেই আমার অপেক্ষায় দাঁড়িয়েছিল। দড়িটাকে তেমনই ঝুলন্ত অবস্থায় রেখে আমরা এবারে শশকের সতর্কতা নিয়ে বাঁ পাশ ধরে এগোতে আরম্ভ করলাম। মাথার ওপরে এখনো তারা ঝলমল খোলা আকাশ নজরে পড়ছে।
টর্চ সঙ্গে থাকলেও